ওকে ভাই। হুম। আসসালামু আলাইকুম, চাকরি প্রত্যাশী ভাইয়া এবং আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে আমার আজকে লাইভ ক্লাসে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে আছি রুহান স্যার। আহ, আজকে আমাদের টপিক হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান এবং প্রযুক্তি চতুর্থ পর্ব। আমরা প্রিভিয়াসলি 1, 2, 3 এই 3টি পর্ব যারা করেছি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার ক্লাসগুলো আমি রেগুলার করতেছি এবং আমার ক্লাসগুলোতে আপনারা কি কি বেনিফিট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, আমার কথা কি ক্লিয়ার? আমার ভয়েসে কি কোনো ইকো হচ্ছে কিংবা ধরেন কথা বোঝা যাচ্ছে না, এরকম যদি হয় সেটা কমেন্টে লিখেন, আমরা অবশ্যই এটা সলভ করে ফেলবো। ওকে, তো চলেন আজকের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড কিছু কোশ্চেন আছে, এগুলো আমরা সলভ করি। ওকে, দেখেন, আহ, সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের ভিতরে অনেকগুলা গ্রহ আছে, আমরা জানি পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? আচ্ছা, সবচেয়ে বড় হচ্ছে আমাদের বৃহস্পতি গ্রহ। এটা সাইজ অনেক বেশি, ঠিক আছে, অনেক বড়। পৃথিবীর চেয়েও তুলনামূলকভাবে অনেক বড় হয়। তো এটার আনসার হবে আমাদের কি? বৃহস্পতি। তো সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ বা সবচেয়ে বড় গ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি। এটা পুরাটাই হচ্ছে একটা গ্যাসীয় একটা গ্রহ। এর ভিতরে মাটি কিংবা পাথরের অস্তিত্ব এখনো পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেন নাই। তো আশা করি এই কোশ্চেনটা আপনাদের মনে থাকবে। খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল, সাধারণ জ্ঞান। ওকে, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে? আচ্ছা, পোলিও ভাইরাস নিয়ে আমরা মোটামুটি সকলেই পরিচিত। আশা করি সবাই পরিচিত, কারণ যাদের ঘরে ছোট বাচ্চা আছে বা সদ্য নবজাত যাদের বাসায় আছে তারা, আপনারা জানেন কি হয়। টিকা দিতে নিয়ে যাওয়া হয়। কিসের টিকা দেয়? এই যে যে সকল ভাইরাস আছে সেইগুলো টিকা দেওয়া হয়। তো পোলিও এক ধরনের ভাইরাস। এটা আসলে আমাদের দূষিত খাদ্য এবং পানি দ্বারা আহ, এটি দেহে প্রবেশ করে। তার মানে আমি যদি অস্বাস্থ্যকর খাবার খাই কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করি এবং ধরেন দূষিত পানি পান করি, সেই ক্ষেত্রে আমার শরীরে পোলিও ভাইরাসে প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এসব ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় না। আশা করি সবাই যারা বাইরে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাবার খান কিংবা বাইরে পানি খান, তারা অবশ্যই চেষ্টা করবেন বাসা থেকে কিছু পানি নিয়ে যাওয়ার জন্য অথবা বাসার খাবার খাওয়ার জন্য, স্বাস্থ্যকর কোনো কিছু খাবার খাওয়ার জন্য। কারণ ভাইরাস হচ্ছে এই দূষিত রোগ জীবাণু আমাদের কি পানির মাধ্যমে এবং খাবারের মাধ্যমে দেহের ভিতরে প্রবেশ করে। খুবই সাংঘাতিক একটা ভাইরাস। আশা করি আপনারা এর থেকে ট্রাই করবেন কি বাসার খাবার খাওয়ার এবং বাইরের ভাজা পোড়া তেল জাতীয় খাবার অ্যাভয়েড করার। এতে করে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং ভাইরাস থেকেও আপনারা কি সুস্থ থাকবেন। ওকে, দেখেন, পরবর্তী কোশ্চেনটা দেখেন, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ এর সময় লাগে। আচ্ছা, প্রদক্ষিণ বলতে এখানে বুঝাইতেছে, ধরেন এইটা হচ্ছে আমাদের পৃথিবী, তাই না? পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরবে সূর্যের চারিদিকে। এখন চাঁদও তো পৃথিবীর চারদিকে ঘুরতেছে, তাই না? এটা তো আমরা সবাই জানি। বর্তমান দুনিয়াতে চাঁদ যে পৃথিবীর চারিদিকে ঘুরে এটা জানে না এরকম লোকের সংখ্যা খুবই কম। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের কি পৃথিবী। পৃথিবী, আচ্ছা, পৃথিবীর চারিদিকে কি হবে? চাঁদ প্রদক্ষিণ করবে। দেখেন, এইটা হচ্ছে ধরেন চাঁদের কক্ষপথ। চাঁদ কি এইভাবে কি প্রদক্ষিণ করবে। তো চাঁদটা আমি আঁকাই ফেলি। দেখেন, এটা হচ্ছে আমাদের চাঁদ। দেখেন, প্রদক্ষিণ বলতে এখানে বোঝানো হচ্ছে ঘড়ির কাঁটার কথা চিন্তা করেন। এই যে একটা হচ্ছে আমাদের ঘড়ি, ঘড়ির এই যে 12টার কাঁটা একবার ঘুরে এইখানে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে ঘড়ির ঘন্টার কাঁটার প্রদক্ষিণ কাল বা আবর্তন কাল। তো চাঁদের আবর্তন কাল বা প্রদক্ষিণ কাল বলতে এখানে বোঝানো হচ্ছে চাঁদ বর্তমানে এই অবস্থাতে আছে, ঠিক এই অবস্থা থেকে ঘুরে পুনরায় আবার এই অবস্থায় আসতে আসলে কত দিন সময় লাগে বা কত ঘন্টা সময় লাগে। তো এটা হচ্ছে আমাদের 28 দিন 5 ঘন্টা। ঠিক আছে, তো এটা হচ্ছে যারা আমরা বিভিন্ন চাঁদের মাস হিসাব করি, ঠিক আছে, হিজরি সন গণনা করি, তারা এটা নিয়ে জানা থাকার কথা আসলে। তো এটা বর্তমানে আমরা ব্যবহার করি না, তো অনেক আগে এই জিনিসটা ব্যবহার করা হইতো। ওকে, আমার কথা কি ক্লিয়ার কি না? আপনারা যারা আমার লাইভ ক্লাসে জয়েন করছেন তারা কমেন্ট করে বলুন আমার কথা লাইভ একদম
1:1 ভালোভাবে শোনা যাচ্ছে কিনা। যদি কথায় কোনো প্রবলেম থাকে বা ভয়েস ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আচ্ছা, পরবর্তী দেখেন, কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? ঠিক আছে, সিমেন্ট যে আমরা তৈরি করি ফ্যাক্টরিতে, সেটার কাঁচামালটা কি? দেখেন, আহ কোনো কিছু ফ্যাক্টরিতে তৈরি করার জন্য অবশ্যই আমাদের কিছু একটা কাঁচামাল লাগে, তাই না? আমরা যদি প্লাস্টিক তৈরি করি সেক্ষেত্রে পলিমার তৈরি করে সেগুলোকে ইথিন গ্যাস হয়। এই যে কাঁচামালগুলো, ঠিক আছে, কোনো একটা জিনিস তৈরি করার জন্য ফ্যাক্টরিতে যে কাঁচামাল লাগে আহ সেটা কি? তো সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল কোনটি আসলে? দেখেন, আহ সিমেন্ট আমরা সবাই চিনি, তাই না? সিমেন্ট দিয়ে কি করা হয়? বাড়ি ঘর তৈরি করা হয়। সিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সিমেন্টের ভিতরে যদি ঝামেলা থাকে, ভূমিকম্প হলে কি আমাদের ঘরবাড়ি ভেঙে যাবে। তো সিমেন্টের কাঁচামালটা আপনাদের জানা থাকা উচিত। সিমেন্টের কাঁচামালটা হচ্ছে আমাদের জিপসাম। খেয়াল করেন, জিপসাম। এটা একটা কমপ্লেক্স যৌগ, কোনো একক যৌগ, একক মৌল না, এটা একটা কমপ্লেক্স যৌগ। তো এটা হচ্ছে আমাদের সিমেন্ট তৈরির কাঁচামাল। দেখেন, বাকি যেইগুলো আছে খনিজ লবণ, না এই লবণ টবণ দিয়ে সিমেন্ট হবে না। সোডিয়াম, সোডিয়াম কি কাঁচামাল হবে? না, সোডিয়াম হচ্ছে আমাদের কি একটা ধাতু, ঠিক আছে, যেটা আমাদের খাবার লবণের ভিতর থাকে, সোডিয়াম ক্লোরাইড, এটার ভিতরে কি সোডিয়াম থাকে। আর হচ্ছে সালফার, সালফার কি হবে? না, সালফারও হবে না। সালফার হচ্ছে একটা অধাতু, হলুদ কালার, এই যে আমি যে কলম দিয়ে দাগাচ্ছি এই 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 কালারের হয় আমাদের সোডিয়াম। তো এটার আনসার হবে কি? এটার আনসার হবে আমাদের সালফার। দেখেন, সরি, দেখেন, সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল হচ্ছে কি আমাদের জিপসাম। আশা করি যেটা মনে থাকবে আপনাদের, তাই না? ওকে, দেখেন পরবর্তী কোশ্চেনটা যদি আমরা যাই, আমাদের এখানে বলছে কোন ভিটামিনের অভাবে, ঠিক আছে, সরি, কোন ভিটামিনের অভাবে আমাদের ক্ষতস্থান, সরি, কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? এই কোশ্চেনটা খেয়াল করেন, এই প্রাক প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা 2013, এই কোশ্চেনটা আমি আমার মেবি সেকেন্ড লাইফ অথবা থার্ড বা এর প্রিভিয়াস যে লাইফগুলো আছে সেখানে এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছি। যারা আমার প্রিভিয়াস লাইফটা করেছেন তারা অবশ্যই এটার আনসার জানেন। তো এটার আনসার কি হবে সবাই একটু কমেন্টে জানান দেখি, কে কে আমার কথাটা মনে রাখছেন। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ওকে, তো সেই প্রিভিয়াস কথাগুলো আরেকবার আজকে একটু রিপিট করি। দেখেন, কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করেন? ধরেন আমার হাত কেটে গেল, সেখান থেকে কি অনবরত রক্ত পড়তে থাকবে। এখন রক্ত পড়া যদি বন্ধ না হয় সেক্ষেত্রে কি হবে? আমার শরীর থেকে যথেষ্ট পরিমাণ রক্ত যদি বের হয়ে যায় সেক্ষেত্রে আমি সেন্সলেস হয়ে যাব, এরপর কি আমি মারা যেতে পারি। তো আমাদের শরীরে রক্ত পড়া বন্ধ করার জন্য একটা ভিটামিন আছে, সেই ভিটামিনটা আমাদের শরীরে রক্ত পড়া প্রতিরোধ করে। দেখেন, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। দেখেন, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে এবং রক্ত পড়া বন্ধ করতে সহায়তা করে। দুইটা আসলে কাইন্ড অফ সিমিলার, একই জিনিস। দেখেন, রক্ত যখন আমাদের এখান থেকে পড়বে, ধরেন এখানে আমার কেটে গেল, এখান থেকে অনবরত রক্ত বের হচ্ছে, যদি এখানে রক্ত জমে তাহলে কি হবে? রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। তো রক্ত বন্ধ করতে সহায়তা করে অথবা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোন ভিটামিন? এটা হচ্ছে আমাদের ভিটামিন কে। আশা করি আপনাদের এটা সবার মনে আছে যে আমি প্রিভিয়াসলি এইটা কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এইটা হচ্ছে আমাদের ভিটামিন কে, আমাদের কি করে? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে অথবা রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখেন, আমাদের বলছে উদ্ভিদ কোষ হতে বাষ্প আকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে। দেখেন, উদ্ভিদ কি করে? মাটি থেকে পানি শোষণ করে এবং পাতার মাধ্যমে পানি কি করে? শরীর থেকে বের করে দেয়। তো এটার একটা প্রক্রিয়া, ঠিক আছে, ভৌত একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার একটা নাম আছে। এটা আমি আপনাকে একটু গ্রাফিক্যালি জিনিসটা বুঝাই দিই। ধরেন এইটা হচ্ছে আমার একটা পাতা, ঠিক আছে, একটা পাতা, উদ্ভিদের একটা পাতা। ধরেন এখানে একটা আমাদের ডাল আছে। দেখেন, এইখান থেকে ফোটায় ফোটায় খুবই ক্ষুদ্র বিন্দু বিন্দু পানি কি হবে? বেরিয়ে যাবে। তার ভিতর থেকে কি হবে? পানির ফোঁটাগুলো এরকম করে বায়ুতে কি বের হয়ে আসবে। যারা গ্রাম অঞ্চলে থাকি তারা আমরা শীতকালে বিভিন্ন, ধরেন বিকালের দিকে বা সকালের দিকে কি করি দেখি, অথবা শীতকালে না, ধরেন যে কোনো সময় আমরা যদি ভোরবেলা দেখি পাতার ভিতরে বা উপরের সাইডে বা নিচের সাইডে ছোট্ট 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 বিন্দুকণা দেখতে পাই, পানির বিন্দুকণা দেখতে পাই। এই বিন্দুকণাগুলো কোথা থেকে আসলো? এগুলো হচ্ছে পাতা থেকে নিচের দিকে বা উপরের দিকে বিন্দু বিন্দু আকারে কি ফোটায় ফোটায় বা বিন্দু বিন্দু আকারে জলীয় বাষ্প আকারে পানি পাতা থেকে বের হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে প্রস্বেদন।
খেয়াল করেন আমি কি বলতেছি, প্রস্বেদন। মনে রাখবেন, উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে এবং প্রস্বেদনের মাধ্যমে পাতা দিয়ে অথবা কাণ্ডের কোনো একটা অংশ দিয়ে সে বায়ুমণ্ডলে তার যে শোষিত পানি সেটার একটা অংশ বের করে দেয়। তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এটা আপনারা ট্রাই করবেন মনে রাখার। পরবর্তীতে যদি কোনো নিয়োগ পরীক্ষায় আসে অবশ্যই কি এটা আপনারা যাতে আনসার করতে পারেন। খেয়াল করেন বাকি যে অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে আমি একটু আলোচনা করি, যাতে আপনাদের পরবর্তীতে অপশন রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে সেগুলো যাতে আপনারা আনসার করতে পারেন। আচ্ছা দেখেন, বাষ্পীভবন। বাষ্পীভবন হচ্ছে কোনো একটা জায়গা থেকে পানি সরাসরি তরল থেকে সরাসরি বায়ুমণ্ডলে মিশে যাওয়া। দেখেন, ধরেন আপনি এই রকম একটা প্লেট নিছেন, সেখানে আপনি এরকম কিছু পরিমাণ পানি রেখে দিছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পরে দেখবেন কি এখান থেকে পানিটা হাওয়া হয়ে গেছে। যে তরল পানি রাখছিলেন সেটা আর পানি নাই, সেটা কি হয়েছে, বায়ুমণ্ডলে মিশে গেছে। এই যে ধীরে ধীরে তরল থেকে বা তরল পানি থেকে বাষ্প হওয়া, দেখেন এখানে কিন্তু আমরা কোনো তাপ দিতেছি না, এই যে তাপ ছাড়াই স্বাভাবিক তাপমাত্রায় তরল থেকে সরাসরি বাষ্প হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বাষ্পীভবন। তার মানে কি, বাষ্পীভবন হচ্ছে কোনো পানি, ধরেন বাষ্পীভবন হচ্ছে আমাদের মানুষ বা উদ্ভিদ রিলেটেড কিছু না, এটা হচ্ছে একটা প্রাকৃতিক একটা প্রক্রিয়া। আচ্ছা, ব্যাপন হচ্ছে কি, ব্যাপন সম্পর্কে আপনারা জানেন, আমি এর আগেও বিস্তারিত আলোচনা করেছি। ব্যাপন হচ্ছে কোন একটা গ্যাসীয় পদার্থ এক কোণা থেকে অন্য কোণায় ছড়িয়ে পড়া একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ধরেন এক কোণায় আমি আতর রাখছি ঘরের, অপর কোণা থেকে আমি কি করতে পারবো, সেটার ঘ্রাণটা নিতে পারবো। এখান থেকে বাতাসের মাধ্যমে ধীরে ধীরে ওই কোণায় ঘ্রাণটা ছড়ায় পড়ছে, এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং এটাকে আমরা বলি কি ব্যাপন প্রক্রিয়া। ধীরে ধীরে হবে এটা। খেয়াল করেন ওইখানে রাখছেন, আপনি সাথে সাথে ঘ্রাণটা এখানে পাবেন না, এটা ধীরে ধীরে হবে। প্রত্যেকটা প্রক্রিয়ায় আপনারা এখানে যেটা দেখতেছেন সবগুলো আসলে কি ধীরে ধীরে হয়, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। বাইরে থেকে আমাদের কিছু করা লাগে না, ঠিক আছে, এমনি এমনি হয়ে যায়। আচ্ছা, শ্বসন। শ্বসন হচ্ছে কি আমাদের শ্বসন, আমরা এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং এই যে শরীরের ভিতর কি হচ্ছে, আমাদের শক্তি উৎপন্ন হচ্ছে, খাদ্য থেকে আমাদের শক্তি উৎপন্ন হচ্ছে, আমরা খাবার খাচ্ছি, সেই খাবারটা আমাদের শরীরে বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন। শ্বসন কোথায় হয়, শ্বসন সকল জীবদেহে আমরা কি শ্বসন জিনিসটা দেখতে পারি। আমাদের মানব দেহেও শ্বসন হয়, উদ্ভিদ দেহেও শোষণ হয়। আচ্ছা, তো এই কোশ্চেনের আনসারটা কি হবে আমাদের, প্রস্বেদন। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। ট্রাই করবেন এই কোশ্চেনটা মনে রাখার, এবং অপশন রিলেটেড আমি যে আনসার গুলা বললাম বা অপশন রিলেটেড যে কথাগুলো আমি বললাম এগুলো একটু মাথায় রাখার ট্রাই করবেন। পরবর্তীতে দেখবেন এখান থেকে কিছু না কিছু কমন পড়ার চান্স চলে আসবে। ওকে, আচ্ছা, আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখতেছেন, বাংলাদেশে কোন প্রান্ত থেকে আমার লাইফটিতে আপনারা জয়েন হয়েছেন, কমেন্ট করে জানান দেখি। আমার জেলা শহরের কেউ আছে কিনা, যদি থাকে অবশ্যই আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব। ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন। দেখেন আমি এর আগের কোশ্চেনটাতে বলছি একটা ভৌত প্রক্রিয়া, আর এটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। দেখেন, ভৌত পরিবর্তন হচ্ছে যেই পরিবর্তনে কোনো কেমিক্যাল তৈরি হয় না বা এক্সচেঞ্জ হয় না, একটা আরেকটার সাথে কোনো বিক্রিয়া করে না। দেখেন এখানে বলছে কোনটি রাসায়নিক পরিবর্তন, তার মানে এখানে কি কেমিস্ট্রি রিলেটেড কিছু একটা আছে। দেখেন, বরফ গলে পানি হওয়া। দেখেন বরফ আর পানি কিন্তু আসলে একই জিনিস, জাস্ট একটা তাপমাত্রা কম, একটা তাপমাত্রা কি বেশি, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে কি লিকুইড, একটা কঠিন, একটা তরল। তো এইখানে কি নতুন কিছু তৈরি হইতেছে না, পানি থেকে বরফ, বরফ থেকে পানি, দুইটা আসলে একই জিনিস। দেখেন, তাপ দ্বারা মোম গলানো, খেয়াল করেন ওই সিমিলার জিনিস, মোমটা কি হচ্ছে গলে তরলে পরিণত হচ্ছে, আবার রেখে দিলে মোম হয়ে যাচ্ছে, সলিড শক্ত মোম হয়ে যাচ্ছে, এটাও কি নতুন কিছু তৈরি হচ্ছে না। দেখেন, লবণ পানিতে দ্রবীভূত হওয়া, খেয়াল করেন লবণ এমনি যদি আমরা টেস্ট করি সেটাও নোনতা লাগবে, পানিতে যদি মেশাই স্যালাইনের মতো সেটাও কি আমাদের নোনতাই লাগবে। এখানে কি ধরেন নতুন কিছু উৎপন্ন হয়েছে না। এখানে দেখেন অপশন গ, ঘ এবং খ, এই তিনটাতেই একই জিনিস হচ্ছে, একই অবস্থা থেকে একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থা রূপান্তর হচ্ছে, বাট যে জিনিসটা আগে ছিল, আগের অবস্থায় ছিল সেটাই পরবর্তীতে আমরা ওইটাই পাইছি। দেখেন আপনাদের কাছে লবণ পানিতে দ্রবীভূত হয় এটা একটু অন্যরকম লাগতে পারে, বাট আমি জিনিসটা আপনাকে আর একটু ক্লিয়ার করে দিই। লবণ আপনি পানিতে মেশালেন, এরপর পানিটাকে গরম করে কি করলেন, বাষ্পীভূত করে ফেললেন, আপনি কিনা আবার লবণই ফিরে পাবেন, তাই না। তার মানে
এই যে তিনটা অপশন, এই তিনটা অপশন আসলে আমাদের ভৌত প্রক্রিয়া। একমাত্র অপশন ক, এইটা হচ্ছে আমাদের কি রাসায়নিক প্রক্রিয়া। খেয়াল করেন, লোহায় মরিচা পড়তেছে, আপনি কি এটা আটকাতে পারবেন? হ্যাঁ পারবেন, সেক্ষেত্রে আপনার রং লাগাইতে হবে। আচ্ছা, লোহায় মরিচা পড়লো এবং লোহা ক্ষয় হয়ে গেল, সেই ক্ষয় হওয়া লোহা থেকে কি আপনি পুনরায় লোহাতে ব্যাক করতে পারবেন? না, পারবেন না। এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তো লোহায় মরিচা ধরা হচ্ছে আমাদের কি একটা রাসায়নিক পরিবর্তন। অন্যান্য অপশনগুলোর সাথে এটার একটু তুলনা করেন, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে এইখানে কি হচ্ছে আর বাকিগুলোতে কি হচ্ছে। সবগুলা হচ্ছে আমাদের ভৌত প্রক্রিয়া, আর একমাত্র ক নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের রাসায়নিক প্রক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন। লোহায় মরিচা পড়ে, এটা কিভাবে আমরা রোধ করতে পারি? লোহাতে আমরা অনেক সময় জানালা গ্রিল, ঠিক আছে, সেটা রং করি, সেক্ষেত্রে আমাদের কি হয়, মরিচা পড়াটা রোধ হয়। মরিচা কেন হয়? পানি, খেয়াল করেন, পানি, পানি, এই যে পানি H2O, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের লোহায় মরিচা ধরাতে সাহায্য করে। ঠিক আছে, খুবই ক্ষয়কারী একটা বিক্রিয়া প্রক্রিয়া। আহ আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। সবার বাসায় কি যে সকল স্টিলের জিনিসপত্র আছে বা লোহার জিনিসপত্র আছে, সেগুলোতে দেখবেন আমাদের কি করা হয়, রং করে দেওয়া হয়, যাতে কি মরিচা পড়াটা রোধ হয়। বাতাসের ভিতরে যে জলীয় বাষ্প বা পানির কণাগুলো থাকে, সেটার সংস্পর্শে যদি লোহা চলে আসে, সেক্ষেত্রে আমাদের কি লোহা মরিচা পড়া শুরু হয়। তো কোনোভাবে যদি আপনি লোহা এবং জলীয় বাষ্পকে এর ভিতরে একটা পর্দা বা একটা কিছু একটা রেখে দিতে পারেন, যাতে করে একটা আরেকটার সংস্পর্শে না আসে, সেক্ষেত্রে আপনি লোহার মরিচা পড়া রোধটা করতে পারবেন। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখেন, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কি? দেখেন, উড়োজাহাজ বা বিমান, প্লেন, এটা তো কি অনেক আকাশের উপরে অনেক দ্রুতগামী হয়ে চলে, তাই না? আচ্ছা, কোনো একটা গতিতে কোনো একটা জিনিস গতিশীল আছে, সেটার গতি মাপার জন্য কি আমাদের একটা যন্ত্র থাকে। গাড়ির ক্ষেত্রে যারা বাইক বা ফোর হুইলার বা ধরেন সাইকেল চালান, তারা জানেন কি একটা স্পিডোমিটার থাকে এরকম। এখানে ধরেন 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার এরকম থাকে, এবং এখানে কি একটা কাটা থাকে, তাই না, যে এটা এদিকে এদিকে মুভ করে। যদি বাইকের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে একটা লিমিট, স্পিড লিমিট দেওয়া থাকে, এই স্পিডের বেশি আপনি কি হাইওয়েতে চালাইতে পারবেন না। তো ওইটা হচ্ছে আমাদের স্পিডোমিটার। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের কি বাইকের স্পিড মাপে। আচ্ছা, উড়োজাহাজের ক্ষেত্রে তো জিনিসটা এরকম হবে না, তাই না? উড়োজাহাজটা আমাদের চাকার উপর ভর করে চলে না, তাই না? আমাদের প্লেনের পাখার উপর দিয়ে চলে এবং সেটার আলাদা একটা ইঞ্জিন আছে। তো উড়োজাহাজের ক্ষেত্রে উড়োজাহাজের স্পিড বা গতি মাপার যে যন্ত্রটা, সেটার নাম হচ্ছে আমাদের ট্যাকোমিটার। ওকে, ট্যাকোমিটার, মনে রাখবেন, এটা একটু এক্সেপশনাল জিনিস। সচরাচর আপনারা এরকম কোশ্চেন কোথাও পাবেন না, তো খুবই রেয়ার একটা কোশ্চেন। যেহেতু আমি পড়াই দিচ্ছি, ট্রাই করবেন এটা মনে রাখার, খাতায় চাইলে নোট করে রাখতে পারেন। উড়োজাহাজের গতি মাপার যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার। ওকে, দেখেন পরবর্তী কোশ্চেনটা, অধাতু কোনটি? তাই না, ধাতু এবং অধাতু এই রিলেটেড একটা কম্পারিজন হয়ে যাক। ঠিক আছে, আমি দুইটা জিনিস কম্পারিজন করি। দেখেন, ধাতু এবং অধাতু মোটামুটি আমরা সবাই জানি, আমাদের সবারই একটা ধারণা আছে যে ধাতু শক্ত হবে, অধাতু নরম হবে। এটা কাইন্ড অফ ট্রু, এটা একটু সত্য, বাট এটা আসলে সঠিকভাবে এই জিনিসটা ধাতু এবং শক্ত নরম এই জিনিসটা আসলে সঠিকভাবে কি আমাদের ধাতু অধাতুকে ডিফাইন করতে পারে না, সংজ্ঞায়িত করতে পারে না। কারণ দেখেন, কয়লা, হীরা দুইটা আসলে একই জিনিস, দুইটাই অধাতু। কিন্তু খেয়াল করেন, হীরা হচ্ছে পৃথিবীতে উপস্থিত সবচেয়ে শক্তিশালী জিনিস, আর কয়লা সেটা কি খুবই নরম একটা জিনিস। তার মানে কি ধাতু এবং অধাতুর ক্ষেত্রে দুইটাই শক্ত, দুইটাই নরম হতে পারে। তো ধাতু এবং অধাতুকে আলাদা করার জন্য একটা সহজ ওয়ে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে দুইটা জিনিস মনে রাখবেন। এক, টং টং শব্দ করবে, ঠিক আছে, কি ধাতু সমূহ বাড়ি দিলে শব্দ করবে, তাই না? স্টিলের গ্রিল বা লোহার দরজায় আমরা যদি একটা টোকা দেই, সেক্ষেত্রে টং টং আওয়াজ হয়, তার মানে কি সেটা ধাতু। আচ্ছা, আরেকটা হচ্ছে ধাতু সমূহ চকচক করবে। ঠিক আছে, স্টিলের যে জিনিসপত্র আছে আমাদের, সেটা কি, ধরেন একটা চামচ, স্টিলের চামচ আর একটা কাঠের চামচ, দুটার ভিতরে আপনারা যদি তুলনা করেন, অবশ্যই কি স্টিলের চামচটা কি অনেক বেশি চকচক করবে। তার মানে যদি আপনি ধাতু কিংবা অধাতু দুইটাকে ভিতরে কম্পারিজন করতে চান বা আলাদা করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই দুইটা জিনিস ব্যবহার করতে পারেন, খুবই সহজ। একটা হচ্ছে শব্দ করবে, আরেকটা কি, একটা জিনিস চকচক করবে।
এখন খেয়াল করেন এখানে যে জিনিসগুলো আছে, দেখেন কপার, এটা কি? এটা হচ্ছে একটা ধাতু। কারণ কি? কপার মানে হচ্ছে তামা। তামার জিনিস কি হয়? চকচক করে এবং কি শব্দ। তামার অনেক জায়গায় আপনারা দেখবেন কি তামা বা কাঁসার কি থাকে, গ্লাস থাকে, মগ থাকে, থালা থাকে, সেগুলো আপনারা জমিদার বাড়িতে ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পারছি। তো মনে রাখবেন এইটা হচ্ছে কি আমাদের ধাতু। এরপর দেখেন মার্কারি, এই জিনিসটা আপনারা হইতে পারে চিনতে পারতেছেন না, ঠিক আছে? সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাইরে যারা আছেন মার্কারি জিনিসটাকে চিনতে পারতেছেন না, বাট আমি আপনাদেরকে চিনাই দিতেছি। এই জিনিসটা একটু খেয়াল করেন, দেখেন এটা হচ্ছে একটা থার্মোমিটার, তাই না? এই যে এখানে কি আমাদের দাগ কাটা থাকে, আমরা যখন জ্বর আসে, শরীরে জ্বর আসে, তখন আমরা কি থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপি এবং বলি কি 102 ডিগ্রি 101 ডিগ্রি জ্বর আমার আসছে। দেখেন থার্মোমিটার এই যে নিচের প্রান্তে খেয়াল করেন, এইখানে আমাদের একটা চকচকা একটা জিনিস থাকে না, চকচক করে, এই যে এখানে এই যে যে জিনিসটা, এইটা কাচের যে একটা সরু নলের ভিতরে যে চকচকে একটা পদার্থ, সেটা হচ্ছে আমাদের মার্কারি বা পারদ, ঠিক আছে? তো এটার বাংলা হচ্ছে আমাদের পারদ। পারদটা বললেই আই গেস আপনারা জিনিসটা ধরতে পারবেন। তো পারদ হচ্ছে একটা ধাতু, স্পেশাল। পারদ স্পেশাল হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তরল। খেয়াল করেন একটা ধাতু কি হয়ে গেছে? তরল হয়ে গেছে। পারদ হচ্ছে একমাত্র ধাতু যেটা আমরা কি লিকুইড বা তরল হিসেবে প্রকৃতিতে পেয়ে থাকি। আচ্ছা, এরপর হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামটা আপনারা আই গেস অনেকেই চিনেন না। পটাশিয়াম হচ্ছে এক প্রকার ধাতু, সোডিয়ামের মতো চকচকে হয় এবং কি একটা ক্ষারীয় ধাতু, পানির সাথে মেশালে একটা বিস্ফোরণ ঘটে। তো আমাদের এই তিনটাই হচ্ছে কি আমাদের ধাতু। একমাত্র অধাতু কোনটা আমাদের? তাহলে কার্বন। খেয়াল করেন আমাদের এখানে অধাতু কোনটা হবে? তাহলে কার্বন হবে আমাদের আনসার। তো কার্বন নিয়ে আমি একটু আপনাদের বিস্তারিত কিছু কথা বলি। দেখেন কার্বন, এটার তিন ধরনের আমরা রূপ দেখতে পাই প্রকৃতিতে। একটা জিনিসের অনেক ধরনের রূপ হতে পারে, ঠিক আছে? কার্বনের আমরা তিনটা রূপ দেখতে পাই। এক হচ্ছে কয়লা, দুই হচ্ছে আমাদের কি হীরা। এই দুইটা আপনারা মোটামুটি সবাই চিনেন, তাই না? তিন নাম্বারটা, এটা সচরাচর আমরা জানি না বা অনেকেই নাও জানতে পারি, সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের গ্রাফাইট। দেখেন গ্রাফাইট, গ্রাফাইট জিনিসটা কি সেটাও আমি আপনাদেরকে চেনে দিই। দেখেন এই যে পেন্সিলটা, খেয়াল করেন যখন আমরা পেন্সিল দিয়ে লিখি, এখানে একটা শীষ বলি না আমরা পেন্সিলে, যেটা দিয়ে আমাদের কালি হয়, সেটাই হচ্ছে আমাদের গ্রাফাইট, ঠিক আছে? তো কার্বনের তিনটা রূপ হয়, একটা হচ্ছে কয়লা, একটা হচ্ছে গ্রাফাইট এবং আরেকটা হচ্ছে কি হীরা। এর ভিতরে হীরাটা সবাই চিনি আমরা, ঠিক আছে? খুবই শক্ত। গ্রাফাইটটা আজকে চিনাই দিলাম, ঠিক আছে? গ্রাফাইট হচ্ছে একটা অধাতু, কিন্তু এটা ধাতুর মতো আচরণ করে। খেয়াল করেন গ্রাফাইট কি একটা অধাতু, কিন্তু এটা ধাতুর মতো তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে। আশা করি আপনাদের মনে থাকবে জিনিসটা। ওকে, পরবর্তী কোশ্চেন দেখেন, কম্পিউটারের ডিজিটাল স্মৃতির অভ্যন্তরে সাধারণভাবে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সেটি কোনটি? দেখেন সংখ্যা পদ্ধতি কি? 1 2 3 4 ABCD, এগুলো আসলে কি আমাদের সংখ্যা পদ্ধতি। দেখেন কম্পিউটার কিন্তু আমাদের ABCD বুঝে না। খেয়াল করেন আমি লিখলাম, ধরেন এখানে আমি ফোনে বা কম্পিউটারে লিখতেছি আমার নাম, খেয়াল করেন AMAR, ঠিক আছে? আমার বা আমার নাম এটুকু লিখবে। দেখেন কম্পিউটার কিন্তু এও বুঝে না, এমও বুঝে না, এও বুঝে না, আরও বুঝে না। কম্পিউটার আসলে এগুলো কিছুই বুঝে না। কম্পিউটার শুধু দুইটা জিনিস বুঝে, এক হচ্ছে অন, একটা হচ্ছে অফ। কি বলছি? অন এবং অফ। কম্পিউটার এই দুইটা জিনিস বুঝে, হয় অন না হয় অফ। অন হচ্ছে আমাদের ওয়ান ওয়ান এবং অফ হচ্ছে জিরো। এই যে ওয়ান এবং জিরো, খেয়াল করেন কয়টা জিনিস? দুইটা। এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি, এটাকে আমরা কি বলি? বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি, ওয়ান এবং জিরো। কম্পিউটার এই দুইটা জিনিসই বুঝে। এই ওয়ান এবং জিরো, এই দুইটার কম্বিনেশনের দ্বারাই কম্পিউটার আপনাদের সকল ধরনের কোশ্চেনের আনসার দেয়, সকল কাজের সমাধান দেয়। যত ধরনের আপনারা কাজ করেন সবগুলা কাজ আসলে একমাত্র এই জিরো এবং ওয়ান, এই দুইটা সংখ্যার মাধ্যমেই হয়, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এটাকে আমরা কি বলি? বাইনারি সংখ্যা পদ্ধতি বলি। জিরো এবং ওয়ান, বাই মানে হচ্ছে দুই, ট্রাই মানে তিন, তাই না? চার, কোয়াড্রা মানে ফোর, এরকম, ঠিক আছে? তো
অস্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি, দশমিক, এগুলো আসলে আনসার হবে না। আনসার হবে কি আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, দশমিক বা ডেসিমেল, আমরা যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, তাই না? সরি, 1 থেকে 9, 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, এরপর কি হয় 1 0 1 1 1 2 1 3, এইভাবে কি রিপিট হতে থাকে। এটা হচ্ছে আমাদের ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। তো কম্পিউটার শুধুমাত্র 0 1 অথবা বাইনারি পদ্ধতিতে তার সকল ধরনের কাজ কমপ্লিট করে থাকে। ওকে, আশা করি আপনাদের জিনিসটা মনে থাকবে। ঠিক আছে, সাবমেরিন থেকে সমুদ্রের উপরে জাহাজ দেখার জন্য কি ব্যবহার করা হয়? দেখেন, আপনারা সবাই সাবমেরিন নাম শুনছেন, তাই না? সাবমেরিন কি করে? মাছের মতো পানির নিচ দিয়ে চলাচল করে, তাই না? দেখেন, সাবমেরিন, বর্তমান বিশ্বে সাবমেরিন, যার ধরেন সাবমেরিনের সক্ষমতা যত বেশি, যুদ্ধক্ষেত্রে তার জিতার সম্ভাবনা তা অনেক বেশি হয়। সাবমেরিন আন্তর্জাতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সাবমেরিনের ভিতরে ধরেন আপনি, এটা হচ্ছে আমি একটা সাবমেরিন আঁকাই, ঠিক আছে? সাবমেরিন তো ধরেন পানির ভিতরে থাকে, তো এটা ধরেন একটা কি সাবমেরিন পানির ভিতরে আছে। তো খেয়াল করেন, এইটা হচ্ছে আমাদের পানি, সে আছে পানির নিচে, সে পানির উপরে কিভাবে দেখবে? তার তো অবশ্যই একটা যন্ত্র লাগবে, তাই না? এখান থেকে তো ধরো মানুষকে পাঠাই দিতে পারবে না, সে তাহলে তো শত্রুরা দেখে ফেলবে। তো সাবমেরিনের ভিতরে থাকে আমাদের পেরিস্কোপ। ঠিক আছে, পেরিস্কোপ নামক একটা যন্ত্র থাকে, যেটার মাধ্যমে সাবমেরিন এইরকম, ধরেন পেরিস্কোপ জিনিসটা হচ্ছে, আমি আঁকায় দেখাই, এই যে এরকম, এইরকম একটা যন্ত্র, এইটা হচ্ছে আমাদের পেরিস্কোপ। খেয়াল করেন, এইটুকু আমার হাতের নিচের টুকু থাকবে পানির নিচে, আর উপরের টুকু কি পানির উপরে। খুবই ছোট্ট একটা জিনিস, এর মাধ্যমে কি হয়, এইখানে যে মানুষটা আছে, এই মানুষটাকে নিচের এই মানুষটা আসলে দেখতে পারে। ঠিক আছে, এইটুকু ধরেন পানির নিচে, পানির উপরে, পানির নিচের মানুষটা কি করবে, পেরিস্কোপের মাধ্যমে পানির উপরের মানুষটাকে আসলে দেখতে পারবে। বাকি দেখেন, এটা হবে আমাদের আনসার, তাই না? পেরিস্কোপ হচ্ছে আমাদের আনসার। বাকি যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। দেখেন, টেলিস্কোপ, তাই না? টেলিস্কোপ নিয়ে আমরা সবাই জানি, আমরা কি টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখি, তাই না? কিছুদিন আগে আমরা রেড মুন বা চন্দ্র গ্রহণ নিয়ে আমরা ফেসবুকে অনেক লেখালেখি দেখছি, অনেক পোস্ট দেখছি, সবাই শেয়ার দিচ্ছে। টেলিস্কোপের মাধ্যমে কি করছে, একটা রক্ত লাল একটা চাঁদের ছবি তুলছে বা চাঁদ দেখা গেছে। তো অনেক দূরের জিনিস দেখার জন্য আমরা কি করি, অনেক দূর, মনে রাখবেন, অনেক দূরের বা মহাকাশের বিভিন্ন জিনিস দেখার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, আমরা টেলিস্কোপ ব্যবহার করে থাকি। আচ্ছা, মাইক্রোস্কোপ কি? মাইক্রোস্কোপ হচ্ছে আমাদের কি অণুজীব বা ছোট ছোট জিনিস দেখার জন্য, ঠিক আছে? অণুবীক্ষণ যন্ত্র, এর ইংরেজি হচ্ছে আসলে মাইক্রোস্কোপ। অণুবীক্ষণ যন্ত্র আপনারা সবাই চিনেন, যেটা দেখি বিভিন্ন ধরনের রোগ জীবাণু বা ছোট ছোট কোষ আমরা অবজার্ভ করে থাকি। আর হচ্ছে বাইনোকুলার, বাইনোকুলার মানে হচ্ছে দূরবীন, এই যে এরকম ভাবে আমরা কি করে অনেক দূরের জিনিসপত্র দেখি, তাই না? বিশেষ করে যারা বিভিন্ন বনে ঘুরতে যান, তারা কি অনেক দূর থেকে, বা চিড়িয়াখানায় যান, দূর থেকে এইভাবে বাইনোকুলার দিয়ে আপনারা কি করেন, হরিণ দেখেন বা বিভিন্ন ধরনের জিনিস দেখেন, তাই না? আচ্ছা, তো সাবমেরিন আসলে কোন যন্ত্রটা ব্যবহার করে? সাবমেরিন ব্যবহার করে পেরিস্কোপ। ঠিক আছে, আপনারা এটা মাথায় রাখবেন একটু। পরবর্তী কোশ্চেনটা দেখেন, কি বলছে আমাদের পরবর্তী কোশ্চেন, বলছে চাঁদের বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে? এই কোশ্চেনটা একটু ঘুরে আসছে, সিমিলার কোশ্চেন আমি এর আগেও আলোচনা করছি। আমি বলছি কি, মানুষ বা কোনো জিনিসের ভর কখনো চেঞ্জ হয় না, শুধুমাত্র কি চেঞ্জ হয়, ওজনটা পরিবর্তন হয়। তার মানে কি হবে এটা, দেখেন, ভর একই থাকবে, হ্যাঁ, ভর কখনো চেঞ্জ হয় না। আপনি পৃথিবীতে আপনার যে ভর, চাঁদেও একই ভর, মহাকাশেও একই ভর, আপনার ভর যেটা আছে সেটা কখনোই চেঞ্জ হবে না। পারিপার্শ্বিক অবস্থার সাথে আপনার ভরের কোনো পরিবর্তন হবে না, সব সময় ভরটা নির্দিষ্ট, ভরের কোনো চেঞ্জ হয় না। কিন্তু ভর বাদে বাকি যা আছে সবই আসলে পরিবর্তনশীল। যেমন ধরেন আমার গায়ের রং, সেটা আমি যদি অনেকদিন রোদ্রে থাকি সেটা কালো হয়ে যাবে, তাই না? এটাও পরিবর্তনশীল। আমার জামা কাপড় যা আছে সবই পরিবর্তনশীল, শুধুমাত্র আমার ভরটা কি অপরিবর্তনীয়, আমার ভর কখনো চেঞ্জ হবে না। ভর জিনিসটা কি আমি আপনাদেরকে একটু সিম্পলি বুঝাই দেওয়ার ট্রাই করি। ভর হচ্ছে, কারণ এই বক্সটার ভিতরে যে পরিমাণ, খেয়াল করেন, আপনি একটা চিনির বোতল, এইরকম একটা বোতলের ভিতরে চিনি রাখলেন, কতটুকু পদার্থ এটার ভিতরে আছে, ঠিক আছে? এটা হচ্ছে ভর।
একটা জিনিসের ভিতরে কি পরিমাণ পদার্থ আছে সেটা হচ্ছে আমাদের ভর, তাই না? তো ভর জিনিসটা কখনো পরিবর্তন হয় না, ওজন পরিবর্তন হয়। ওজন হচ্ছে পৃথিবী আমাদেরকে নিচের দিকে টানতেছে। আপনি কি লাফ দিলেন, তাই না? ট্রাই করেন একটু এখন লাইভে থাকা অবস্থায় একটা লাফ দেওয়ার, দেখেন আপনি চাঁদে যাইতে পারেন কিনা একটা লাফ দিয়ে। না, এটা তো হবে না, তাই না? পৃথিবী আমাদেরকে কি নিচে টানতেছে। আমরা যদি লাফ দিই অবশ্যই কি নিচে পড়ে যাবে। আমার কলমটা যদি এখান থেকে ফেলে দেই, এখানে কি নিচে পড়ে যাবে। কোনো কিছু আকাশে ভাসে না, তাই না? সবাই কি মাটিতে নেমে আসে। এটা হচ্ছে আমাদের কি পৃথিবী নিচের দিকে টানতেছে বা নিজের দিকে টানতেছে। এটা হচ্ছে আমাদের ওজন, ঠিক আছে? ফিজিক্সের ভাষায় এটাকে আমরা বলি কি ওজন। তো ওজন জিনিসটা পরিবর্তনশীল। আমি কি বলছি, ওজন হচ্ছে পৃথিবী আমাদেরকে যে বলে টানতেছে। তো চাঁদ কিন্তু একই বলে টানবে না, তাই না? শুক্র, বৃহস্পতি সবাই কি আলাদা আলাদা বলে টানবে। তার মানে কি আপনার ওজনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। ইভেন পৃথিবীর ভিতরেই খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের পৃথিবী, তাই না? একটু চ্যাপ্টা। এটা হচ্ছে আমাদের ধরেন উত্তর মেরু, এটা হচ্ছে কি আমাদের দক্ষিণ মেরু। দুই মেরুতে আপনার কি হবে, ওজন বেশি হবে। বিষুবীয় অঞ্চলে আপনার ওজন কি কম হবে। ঠিক আছে, তার মানে এই পৃথিবীর ভিতরে কি আপনার ওজন ধরেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। আপনার এভারেস্টের উচ্চতায় একরকম ওজন হবে, ভূমিতে একরকম ওজন হবে। তার মানে ওজন জিনিসটা পরিবর্তনশীল, ভর জিনিসটা পরিবর্তনশীল না। আচ্ছা, তার মানে এইটার আনসার কি হবে আমাদের কমেন্টে লিখুন। এটার আনসার কি হবে তাহলে? যারা যারা আমার এতক্ষণের ডিসকাশনটা বুঝতে পারছেন তারা অবশ্যই কি কমেন্টে লিখুন 12 নাম্বার কোশ্চেনের আনসারটা কি হবে। এ বি সি ডি লিখতে পারেন অথবা ক খ লিখতে পারেন, ঠিক আছে? ওকে, পরবর্তী কোশ্চেনের দিকে আমরা আগাই। বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়? খেয়াল করেন, শক্তি জিনিসটা কি? শক্তি হচ্ছে একটা সামর্থ্য, কাজ করার সামর্থ্য, ঠিক আছে? আমি কথা বলতেছি, এই কথা বলার সামর্থ্যটা হচ্ছে আমাদের একটা শক্তি। শক্তিটাকে আমি কি করতেছি, আমার শরীরে যে খাদ্য থেকে পাওয়ার শক্তি আমি শব্দ শক্তিতে রূপান্তর করতেছি। খেয়াল করেন আর একটু মনোযোগ দেন। শক্তি জিনিসটা পরিবর্তনশীল, এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া যায় অথবা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় শক্তি। আপনি যান্ত্রিক শক্তিতে গতি শক্তিতে রূপান্তর করতে পারেন, তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারেন, তেমনি তাপ শক্তি বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারেন। তার মানে কি শক্তি আসলে এক রূপ থেকে অন্য রূপে আপনি রূপান্তরিত করতে পারবেন, কিন্তু শক্তি আপনি কখনো সৃষ্টি করতে পারবেন না। মহাবিশ্বে, এই পুরা মহাবিশ্বে, পুরা ইউনিভার্সে যে পরিমাণ শক্তি আদিতে ছিল এবং মহাবিশ্বের শেষেও সেই পরিমাণ শক্তি থাকবে। নতুন করে কোনো শক্তি সৃষ্টিও হবে না, নতুন করে আপনি শক্তি কি ধ্বংসও করতে পারবেন না। আচ্ছা, দেখেন বৈদ্যুতিক ঘন্টায়, ঘন্টা, আচ্ছা, অনেক সময় আমরা বাংলা জিনিস বুঝতে পারি না। দেখেন ঘন্টায়, এটা আসলে কি ঘড়ি না, এই ঘন্টায় মানে হচ্ছে অ্যালার্ম। খেয়াল করেন বৈদ্যুতিক অ্যালার্ম থাকে না আপনার, ধরেন অনেক সময় মুভিতে দেখেন কি আগুন লাগে তারপর কি টং 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 শব্দ হওয়া শুরু হয়, তাই না? এটা হচ্ছে ঘন্টা, বৈদ্যুতিক ঘন্টা বা অ্যালার্ম সিস্টেম। তো এইখানে কি হয়, শব্দ উৎপন্ন হয়। খেয়াল করেন বিদ্যুৎ বলতেছি কি, দেখেন বৈদ্যুতিক ঘন্টায় বা অ্যালার্মে কি তৈরি হয়, শব্দ তৈরি হয়। তার মানে এখানে আনসার কি হবে, তাপ শক্তিতে রূপান্তরিত হবে। খুবই সিম্পল আনসার এটা। বিদ্যুৎ শক্তিটা আমাদের কি হবে, তাপ শক্তিতে রূপান্তর, সরি, বিদ্যুৎ শক্তিটা আমাদের কি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, তাই না? দেখেন আমি এখানে কোশ্চেনে আনসারটা ভুল দেখাই দিছি, তো একটু কারেক্ট করে নেবেন সবাই। শব্দ শক্তিতে রূপান্তর হবে, তাই না? একটু মাথা খাটালে আপনারা জিনিসটা বুঝতে পারবেন, তাই না? ওকে, পরবর্তী দেখেন কোশ্চেনটা। আচ্ছা, আলোক শক্তি একটু কমেন্ট করে লিখুন তো, যে বৈদ্যুতিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে কোন জিনিস? দেখেন আমি কোশ্চেনটা লিখি, বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি থেকে কি হবে, বিদ্যুৎ শক্তিতে আলোক শক্তি, আলো, বিদ্যুৎ শক্তি থেকে আলোর শক্তিতে কি কোন জিনিসটা রূপান্তরিত করবে? একটু কমেন্ট করে লিখুন দেখি কে কে আমার কথাটা বুঝতে পারছেন। যারা যারা এটার আনসার দিতে পারবেন তারাই কি, আমি ধরে নিব তারাই আমার এই ডিসকাশনটা ফুল বুঝতে পারছেন। ওকে, খুবই সিম্পল একটা জিনিস। আর যদি না পারেন অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদের কি ক্লাস শেষে জানাই দেবো জিনিসটা। ওকে, দেখেন এখানে বলছে কোন ইমেইলে সিসি এর মানে কি। ইমেইল যারা লিখছেন তারা এটা জানেন যে সিসি বিসিসি এগুলা থাকে। তো এটা হচ্ছে সিসি এর ফুল মিনিংটা কি সেটা আমি বলছি, সেটা হচ্ছে কার্বন কপি। মনে রাখবেন সিসি মানে হচ্ছে কার্বন কপি। এটা হয় আমাদের কি আনসার। সিম্পল একটা জিনিস, এটা নিয়ে তেমন ডিসকাশনের কোনো লজিক নাই আসলে।
ওকে, এটা মনে রাখবেন, এই যে একটা জিনিস দেখেন, ভাঙা হাড় নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। খেয়াল করেন, ভাঙা হাড়, হাড় কখন ভাঙে এটা একটু চিন্তা করেন। হাড় ভাঙে, তাই না? অবশ্যই কি, যারা আমরা দুষ্টু ছেলে পেলে আছি, খেলার সময় হাত পা ভেঙে ফেলি, বা যারা একটু পাগলাটে ড্রাইভার, ঠিক আছে, অনেক বেশি পরিমাণে অনেক জোরে কি বাইক চালাই, তাই না? তাদের কি হয়, হাত পা ভেঙে যায়, অ্যাক্সিডেন্টের মাধ্যমে কি আমাদের হাত পা ভেঙে যায়। এরপর কি হয়, ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার কি করে, বলে এক্স রে করে আনুন। এক্স রে করার পরে কি হয়, আমরা দেখতে পারি কি হাতের কোথায় কি ভাঙছে, পায়ের কোথায় কি ভাঙছে। খেয়াল করেন, আমি কি বলছি, এক্স রে করার মাধ্যমে কি আমরা জানতে পারি হাড়ের কোথায় কোন অংশে কি পরিমাণ ভাঙা হয়ে গেছে আর কি। এক্স রের মাধ্যমে আমরা এটা জানতে পারি। তার মানে কি, ভাঙা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয় কি, এক্স রে। এখন এক্স রে, এটা তো আপনারা জানেন, কিন্তু এইখানে অপশনে কি এক্স রে দেওয়া নাই। আপনাদের তো মাথা নষ্ট হয়ে যাবে পরীক্ষার হলে, যে আপনারা যেটা জানেন সেটা অপশনে দেওয়া না। অপশনে দেওয়া আছে, কিন্তু বাংলা ভাষায় দেওয়া আছে, বাংলা অনুবাদ আকারে দেওয়া আছে। দেখেন, রঞ্জন রশ্মি, এটার ইংরেজি হচ্ছে এক্স রে, এক্স রে, ঠিক আছে। তার মানে ভাঙা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটি, এক্স রে বা রঞ্জন রশ্মি। মনে রাখবেন, খুবই সিম্পল জিনিস। ভাঙা হাড়, এক্স রে ফিল্ম থাকে, সেটার ভিতরে আমরা কি এক্স রে মেশিন দিয়ে একটা এক্স রে রশ্মি ফেলি, এরপর কি পিছনে যে ফিল্ম থাকে সেটার ভিতরে এক্স রে ছবি দেখা যায় হাড়ের কোথায় কি ভাঙছে। এরপর কি ডাক্তাররা দেখেন এরকম একটা ফিল্মে এরকম ভাবে নিয়ে এখানে যে এরকম এরকম ভাঙছে সেটা দেখতে পারে, বা আপনাদেরকে বুঝাই দিতে পারে। আপনারা যারা যারা অ্যাক্সিডেন্ট করছেন বা এক্স রে ফিল্ম ফিল্ম দেখছেন, চিনেন, কার হাত পা ভেঙেছিল একটু কমেন্ট করে জানান দেখি। কে কে আছেন এরকম অ্যাক্সিডেন্ট করছিলেন, এরপর ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে যে 6 মাস 8 মাস বেড রেস্টে থাকবেন, ঠিক আছে? ওকে, একটু কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোশ্চেনটা দেখেন, এন্টোমোলজি হচ্ছে, দেখেন, বিজ্ঞানের অনেকগুলা শাখা আছে, তাই না? যে শাখাগুলার ম্যাক্সিমাম আমরা জানি না, তাই না? এর ভিতরে একটা হচ্ছে এন্টোমোলজি। এটা একটা ইংরেজি শব্দ। এন্টোমোলজি হচ্ছে কীটপতঙ্গ বিষয়ক যে বিজ্ঞান, তাই না? যেমন ধরেন দর্শন, তাই না, এটা কি আমরা বলি, ফিলোসফি বলি, এটা এরকম কীটপতঙ্গ বিদ্যা, এটার ইংরেজি হচ্ছে আমাদের এন্টোমোলজি। এই যে যে এরিয়াটা বিজ্ঞানের এই শাখার ভিতরে পোকামাকড় নিয়ে আমরা গবেষণা করি, ঠিক আছে? কোন পোকার কি কাজ, কোন পোকার আসলে ব্যবহার কেমন, কোন পোকা আসলে কোন কাজে লাগে, বা পোকার বংশবিস্তার কিভাবে হয়, কোনটা ক্ষতিকর কোনটা ভালো, এই যে পোকা নিয়ে আলোচনা বা কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে আমাদের এন্টোমোলজির একটা বিষয়। এন্টোমোলজির ভিতরে আমরা পোকামাকড় নিয়ে আলোচনা করে থাকি, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন, এক্সেপশনাল একটা কোশ্চেন। যারা 9-10 এর বায়োলজি বই দেখছেন তারা দেখবেন বইয়ের শুরুতেই এরকম কয়েকটা বায়োলজি রিলেটেড বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ধরনের শাখার নাম বাংলা এবং ইংরেজিতে লেখা আছে, একটু ট্রাই করে সেটা পড়ে দেখতে পারেন। ওকে, পরবর্তী কোশ্চেন, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মধ্যাকর্ষণ বল কমে বাড়ে একই থাকে, কোনোটি নয়। দেখেন, আমি একটু আগে আপনাদেরকে বললাম কি, পৃথিবী আমাদের যে বলে টানে সেটা হচ্ছে কি ওজন। দেখেন, পৃথিবী যে বলে টানে সেটাই আসলে আমাদের ওজন, এবং কোন বল দিয়ে টানে, মধ্যাকর্ষণ বল, ঠিক আছে? এই যে মাধ্যাকর্ষণ বল যেটা আছে সেই বলে পৃথিবী আমাদেরকে নিচের দিকে টানে। এখন আমি কি বলছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের ওজন কি বিভিন্ন হবে, তার মানে কি বিভিন্ন জায়গায় আমাদের কি যে বলে টানতেছে সেটার মানও কি আলাদা আলাদা হবে। তার মানে মধ্যাকর্ষণ বল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম আঁকায় জিনিসটা বুঝাই দিই। ধরেন এইটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পৃথিবী। দেখেন, এইটা হচ্ছে ধরেন একটা পাহাড়। আপনি ধরেন এইখানে একটা বাড়ি আছে, আপনি এইখানে একবার আসলেন, একবার আসলেন আপনি এইখানে, এরপর আপনি ধরেন এই যে এখানে আসলেন। দেখেন, প্রত্যেকটা জায়গায়, খেয়াল করেন, প্রত্যেকটা জায়গায় আপনার ওজনের মান এক এক জায়গায় এক এক রকম হবে। আপনি যদি পৃথিবীর পৃষ্ঠে থাকেন একরকম হবে, যদি 6 তলা বাড়ির উপরে থাকেন একরকম হবে, আবার যদি এভারেস্টের উপরে থাকেন সেক্ষেত্রে আরেক রকম হবে। তার মানে প্রত্যেক জায়গায় আমাদের মাধ্যাকর্ষণ বলের মান কি আলাদা আলাদা হবে, পরিবর্তনশীল। মাধ্যাকর্ষণ বল জায়গা অনুসারে পরিবর্তনশীল। ওকে, তার মানে কি হবে, পৃথিবীর উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল, খেয়াল করেন, উপরে উঠলে বাড়বে না কমবে। পৃথিবী থেকে গভীরে, খেয়াল করেন, আপনি কি করলেন, পৃথিবীর ভিতরে মাটি করে কুয়ার ভিতরে চলে আসেন, এই ক্ষেত্রে মাধ্যাকর্ষণ বল কি আলাদা হবে, কিন্তু কমবে না বাড়বে। মনে রাখবেন, যদি এইটা পৃথিবী পৃষ্ঠ হয়, খেয়াল করেন, এইটা যদি পৃথিবী পৃষ্ঠ হয়,
এই পৃষ্ঠের উপর আপনি দাঁড়িয়ে আছেন, তখনই সবচেয়ে বেশি মাধ্যাকর্ষণ বল আপনার উপর কাজ করবে। আপনি যদি উপরের দিকে উঠেন সেক্ষেত্রেও মাধ্যাকর্ষণ বল কমবে, আপনি যদি গভীরে যান সেক্ষেত্রেও কি হবে, মাধ্যাকর্ষণ বলের মান কমবে। তার মানে পৃথিবী পৃষ্ঠ, ধরেন এইটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ, যদি আপনি এইখানে দাঁড়িয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার একটু খেয়াল করেন, ধরেন এইটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ, যদি আপনি এইখানে থাকেন পৃথিবী পৃষ্ঠের উপরে দুই পায়ে দাঁড়িয়ে আছেন, শুধুমাত্র এই অবস্থাতেই মাধ্যাকর্ষণ বল আপনার সবচেয়ে বেশি হবে। যদি আপনি উপরে উঠেন, খেয়াল করেন উপরে উঠে গেলেন, এই ক্ষেত্রেও আপনার মাধ্যাকর্ষণ বল কমে যাবে। যদি আপনি পৃথিবী থেকে নিচের দিকে চলে যান সেক্ষেত্রেও মাধ্যাকর্ষণ বলের মান কমবে। তার মানে আপনি উপরে যান বা নিচে যান, দুই ক্ষেত্রে মাধ্যাকর্ষণ বলের মান আসলে কমবে। তার মানে এটার আনসার কি হবে, একটু কমেন্ট করেন দেখি আপনারা এটার আনসার কে কে বুঝতে পারছেন। মাধ্যাকর্ষণ বল উপরে উঠলে কি হবে, কমে যাবে, তাই না? মাধ্যাকর্ষণ বল কি হবে, উপরে উঠলে আমাদের কমে যাবে। মাধ্যাকর্ষণ বল উপরে উঠলে কমে যাবে, যদি নিচে নামে সেক্ষেত্রেও কমে যাবে। অপরিবর্তিত থাকবে না, বেশি হবে কম হবে না, কোনোটিই নয়, না, শুধুমাত্র আমাদের কি কমে যাবে। যদি আপনি ধরেন ডানে বামে সরেন বা ধরেন এক ফ্লোর থেকে দোতলা থেকে দোতলায় গেলেন সেক্ষেত্রে আমাদের কম বেশি হবে না। যদি আপনি দোতলা থেকে তিনতলা যান সেক্ষেত্রেও কমবে, যদি দোতলা থেকে নিচে তলা যান সেক্ষেত্রেও কি কমবে। এটা হচ্ছে আমাদের কি মাধ্যাকর্ষণ বলের একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য, যে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠেন বা নিচে যান দুই ক্ষেত্রে মাধ্যাকর্ষণ বলের মান কি কমবে। আচ্ছা, পরবর্তীতে খেয়াল করেন, স্বাভাবিক আদর্শে পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায়, এই কোশ্চেনটা আমি এর আগেও আলোচনা করছি, যারা যারা এটার আনসার জানেন কমেন্ট করে জানান দেখি কয়জন পারে এটা। এটার আনসার হবে কি, আচ্ছা এটার আনসার আপনারা জানেন, দেখি কয়জন কমেন্ট করেন দেখি কে কে পারেন। পানির ঘনত্ব কত তাপমাত্রায় সবচেয়ে বেশি হয়? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়। যদি 4 ডিগ্রির উপরে যায় সেক্ষেত্রেও কি আমাদের পানির ঘনত্ব কমতে থাকবে, যদি 4 ডিগ্রির নিচে যায় সেটাও কি আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, 4 ডিগ্রি সেলসিয়াস। দেখেন এই বলছে একজন মানুষ কি অবস্থায় পানিতে পৃথিবীতে সবচেয়ে বেশি চাপ দেয়। চাপ জিনিসটা কি, চাপ হচ্ছে এই যে ধরেন ফোর্স, চাপ জিনিসটা একটু ডায়াগ্রামে আপনাদের জিনিসটা বুঝাই দেয়। ধরেন এইটা হচ্ছে একটা চেয়ার, তাই না? ধরেন এটা আমাদের একটা চেয়ার যেটার হচ্ছে 3 পা, ঠিক আছে? এটার উপর আপনি বসলেন, সেই ক্ষেত্রে ধরেন এই দিকে কি একটা বল প্রয়োগ করবে না, ভিতর দিকে দেবে যাবে না? খেয়াল করেন মাটির উপর কি 3টা পায়ের ছাপ পড়ে যাবে, এটা হচ্ছে আমাদের কি চাপ প্রয়োগ করতেছে। এই 3টা পা কি করতেছে, ভূমিতে চাপ প্রয়োগ করতেছে। তো কোন অবস্থায়, খেয়াল করেন কোন অবস্থায় সবচেয়ে কম আপনি পৃথিবীতে চাপ প্রয়োগ করবেন, কম বলছে, ঠিক আছে? যদি বেশি হইতো সেক্ষেত্রে আনসার একরকম হইতো, যেহেতু এখানে কম বলছে সেক্ষেত্রে আনসারটা অন্যরকম হবে। খেয়াল করেন আমি আপনাদেরকে একটা ফর্মুলা দেখাই দিতেছি, সহজ একটা জিনিস, যে চাপ কিভাবে কম বেশি হবে, চাপ কম হবে না বেশি হবে সেটা আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন। দেখেন চাপ, চাপ হচ্ছে কি বল ডিভাইডেড বাই জায়গা, বাংলাতে লিখে নিলাম, ঠিক আছে? দেখেন ধরুন আপনি যত বলই প্রয়োগ করেন না কেন, যদি আপনি বেশি অঞ্চল জুড়ে কি বল প্রয়োগ করেন সেক্ষেত্রে চাপটা কম হবে। যদি আপনি কম বল প্রয়োগ করেন কিন্তু জায়গাটা খুবই ছোট একটা জায়গা হয় সেক্ষেত্রে বলের চাপের পরিমাণ অনেক বেশি হবে। তো আপনি যদি শুয়ে থাকেন, ফ্ল্যাট হয়ে শুয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার দেখেন জায়গাটা কি, আপনি এতটুকু জায়গা নেবেন, তাই না? আপনি কিন্তু মানুষ একই আছেন, আবার আপনি কি করতেছেন, দাঁড়িয়ে আছেন, সেই ক্ষেত্রে আপনি এতটুকু জায়গার উপর বল প্রয়োগ করবেন। খেয়াল করুন, যদি বেশি জায়গার উপর বল প্রয়োগ করেন সেক্ষেত্রে চাপ কম হবে, যদি কি কম জায়গার উপর বল প্রয়োগ করেন সেক্ষেত্রে চাপটা বেশি হবে। তো আপনি যে ফোর্স বা বলটা অ্যাপ্লাই করতেছেন, ধরেন আমি এইটা দিয়ে, খেয়াল করুন এই মাথাটা কি খুবই ছোট একটা জায়গা, এটা দিয়ে যদি আমি একটা বল প্রয়োগ করি হাতের উপর, অবশ্যই কি ব্যথা লাগবে। তার মানে কি কম জায়গা দিয়ে বল প্রয়োগ করতেছি। আবার খেয়াল করেন আমি এইভাবে এখানে কি পাশাপাশি যদি রাখি সেক্ষেত্রে আমার জায়গাটা বড় হয়ে গেল, এক্ষেত্রে যদি এরকম এরকম করি আমার হাতে এরকম সেরকম কি খোঁচা বা ব্যথা লাগবে না। তার মানে যদি বেশি এরিয়া জুড়ে আমি বল প্রয়োগ করি সেক্ষেত্রে আমার চাপটা কম হবে, যদি ছোট এরিয়া জুড়ে আমি বল প্রয়োগ করি সেক্ষেত্রে আমাদের চাপটা বেশি হবে। তাহলে এটার আনসার কি হবে, একজন মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখন সে কি করবে, বেশি পরিমাণে
বল প্রয়োগ করতেছে বা একই বল প্রয়োগ করতেছে কম এরিয়া জুড়ে, সেক্ষেত্রে তার কি চাপ বেশি হবে। আর শোয়া অবস্থায় খেয়াল করেন, শোয়া অবস্থায় আমি যখন ফ্ল্যাট হয়ে শুয়ে আসি, বেশি জায়গা জুড়ে আমি বল প্রয়োগ করতেছি, সেক্ষেত্রে আমার কি হবে, চাপটা কম হবে। তো একটা শোয়া অবস্থায় কি আমার পৃথিবীর চাপ কম ফিল করবে। আচ্ছা, এই রিলেটেড একটা ফান ফ্যাক্ট একটা শেয়ার করি। আমাদের হাই হিল চিনেন তাই না, এরকম একটা হাই হিল দেখেন, এরকম হাই হিল তো মোটামুটি এরকমই হয় তাই না। আচ্ছা, হাই হিল, এই যে হিলের যে এইটা পেন্সিলের মতো একটা অংশ থাকে না, এই যে জিনিসটা যে পরিমাণ চাপ মাটিতে প্রয়োগ করে, একটা হাতি যে পরিমাণ চাপ প্রয়োগ করে তার থেকেও এটার চাপ বেশি হয়। জিনিসটা আশা করি বুঝতে পারছেন যে কি পরিমাণ, যদি জায়গা অল্প হয়, ছোট এরিয়াতে যদি আপনি চাপ প্রয়োগ বল প্রয়োগ করেন, সেক্ষেত্রে চাপের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। ওকে, দেখেন আজকের দিনের লাস্ট কোশ্চেনটা, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? দেখি এটার আনসার আপনারা কে কে পারেন। ঠিক আছে, লাস্ট কোশ্চেনের আনসারটা একটু ট্রাই করেন দেখি। অনেকে আনসার দিচ্ছেন, হ্যাঁ, অনেকে ইন্টারেক্টিভ আছেন। আচ্ছা, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? খেয়াল করেন, আলোর গতিবেগ কিন্তু অনেক বেশি, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, অনেক বেশি, তাই না? কিন্তু সূর্য থেকে পৃথিবীর যে পরিমাণ দূরত্বে আসে, সেখানে আলো এত গতিতে আসতেও একটা নির্দিষ্ট সময় লাগে। সেই সময়টা কি দেখেন, 8 মিনিট 32 সেকেন্ড। ঠিক আছে, সূর্য থেকে আলো আসতে আমাদের কতক্ষণ সময় লাগে? 8 মিনিট 32 সেকেন্ড। এই হচ্ছে আমাদের সূর্য, এই হচ্ছে আমাদের কি পৃথিবী। এখান থেকে আমাদের আলো আসতেছে এইভাবে এইভাবে এইভাবে, এই যে মাঝখানের জায়গাটুকু, আলো এত দ্রুত যাওয়া সত্ত্বেও তার কতক্ষণ সময় লাগে? 8 মিনিট 32 সেকেন্ড সময় লাগে। তার মানে বুঝুন আহ পৃথিবী থেকে সূর্য কত পরিমাণ দূরত্বে আছে। তারপরেও দুপুরবেলায় একটু রোদ উঠলে কি আমাদের হাঁসফাঁস উঠে যায়, আমরা কি গরমে অস্থির হয়ে যায়, তাই না? তার মানে সূর্যের যারা কাছের যে গ্রহগুলো আছে তাদের অবস্থা কি। ওকে, আশা করি এটার আনসার কি হবে, 8 মিনিট 32 সেকেন্ড। খেয়াল করেন 0.32 দিয়ে কিন্তু 8.32 না, এটা বোঝাইতেছে কি 8 মিনিট 32 সেকেন্ড। ওকে, তো এই ছিল আজকের লাস্ট কোশ্চেন। আশা করি আমার লাইফটা ভালো লাগছে আপনাদের। আপনারা যারা যারা শুরু থেকে আমার লাইভে ছিলেন, আমি দেখলাম অনেকেই কমেন্ট করছেন। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে। রূপান্তর প্ল্যাটফর্মের সাথে আমি আছি, আপনারা আছেন, সবাই আছে আপনাদের সহযোগিতার জন্য। আপনাদের চাকরি রিলেটেড যে প্রবলেমগুলো আছে, আপনার চাকরি প্রস্তুতি সম্পর্কে যে কোনো ধরনের সমস্যা বা অভিযোগ আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার চাইলে আমার সাথে যুক্ত থাকতে পারেন। ঠিক আছে, আমার টপিক হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, আমি রেগুলার লাইভে এসে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আপনাদের সাথে ডিসকাস করব, আলোচনা করব, এবং কি আপনাদের মজায় মজায় ছন্দে ছন্দে বা ইজিলি দৈনন্দিন জীবনের সাথে রিলেট করে আপনাদের কোশ্চেনগুলো বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।